হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল বের হয়ে গেলাম, কারণ সকাল সকাল একটু যাইতে হবে আমার আফতাবনগর। না সরি, আফতাবনগর না, এটা হচ্ছে বনশ্রী যাব। আর বনশ্রী যাব এই জন্য বের হয়ে গেলাম। আমি আর ফাইম যাইতেছি ওইদিকে। আর সামনের আমার এই পিক আপটার অবস্থা দেখেন, কি পরিমাণ ওভারলোড মাল নিছে। এই মাল যদি কোনোভাবে রশি স্লিপ করে বা কাইটটা একটা ভ্যান বা রিক্সা একটা বাইকের উপর পড়ে, সে স্পট ডেড হয়ে যাবে, এত ওভারলোড নিছে এদের। মানে সকাল সকাল এটা দেখে পাশে দাঁড়াইলাম, দাঁড়াইয়া তারপর ক্যামেরাটা অন করলাম। ও আমার পাস করছে, তারপরে আমি অন করলাম আপনাদের দেখানোর জন্য যে এত ওভারলোড নেওয়া কিন্তু ঠিক না কখনোই। একটা ছোট একটা পিক আপ, এই যে সামনে একটা পিক আপ আছে, এই সাইজের কিন্তু পিক আপটা ছিল বা এর থেকে একটু বড়, বাট লোড কিন্তু নিচ্ছে ওর দুইটা পিক আপের সমান লোড নিয়ে নিচ্ছে অলরেডি ও নিজে। এরকম কখনোই আপনি নিজে পরিবহন করবেন না। যদি কোনো ড্রাইভার ভাই দেখেন পিক আপ যারা চালান, নিজেও লোড নেবেন না। এমন হয়তো বা মালিক বলছে যে নিতে হবে, না ভাই দরকার নাই তো এত রিস্ক নেওয়ার। দেখা গেছে এখন এই ওভারলোডের জন্য আপনার মালে একটা ট্রিপে পাইবেন আপনি 5,000 টাকা, আপনার 10,000 টাকার একটা মামলা ধরাই দিল, বা আপনার 2,000 টাকার একটা মামলা ধরাই দিল। আপনার যেটা লাভ করবেন সেটা রাস্তায় সার্জেন্টের ওই মানে মামলার উঠাইতে দিয়ে দিলেন, তাহলে লাভটা হইলো কি? আখেরে আপনার তো লাভ হইলো না। শুধু শুধু এই গাড়ি লোড করলেন, কষ্ট করে গেলেন আসলেন, গাড়ি নষ্ট করলেন, এগুলো কিন্তু ঠিক না। আর এই যে ভাইয়া কি সুন্দর ফুটপাতের উপর দিয়ে চলে আসলো, আইসা সুন্দর আমার সামনে দিয়ে ঢুকাই দিল। মানে অনিয়ম অনিয়ম অনিয়ম, যে যেভাবে পারে অনিয়ম করতেই হইব। একজন একটু যে দাঁড়াইবো এই সময়টা দেয় না, যে ভাই ও যাক পরে আমি যাইতেছি, না, সিস্টেম নাই। যাই হোক, এটা নিয়ে কথা বললে লাভ নাই, আমরা কখনো ভালো হবো না। আমরা হচ্ছে বাঙালি, 300 বিরে যাই আর গাড়ি চালানো শিখাই। ওই দিনকে একটা ভিডিওতে দেখলাম 300 বিরে একটা পিক আপ দিয়া অন্য একটা মানে হেল্পারে দিয়া গাড়ি চালাইতেছে পিক আপ দিয়া। এই কথা বলতে না বলতে, অনিয়ম নিয়ে কথা বলতে না বলতে রাস্তার মাঝখানে দিল গাড়ির কোনো যাত্রী নামাইয়া। আইসা যদি উনি একটা বাইকের নিচে পড়ে তখন কী হবে? ঢাকার শহরে তো এরকম বাইক চলে বাম পাশ দিয়া, এদের তো আলাদা লেন নাই, এরা তো বাম পাশ দিয়ে যখন যে জায়গায় চিপা পায়। এটা শুধু বাংলাদেশে না, বাইকের নিয়ম হয়েছে অন্য অন্য গাড়ি যে কোনো নির্দিষ্ট লেন অনুযায়ী চলবে, আর বাইক যেখান দিয়ে সুযোগ পাবে ও ওখান দিয়ে চলে যাবে, কারণ ওর যাইতে তো পথ লাগে না ওই রকম বেশি, ও ওর মতো চলে যাবে, ও তো কোথায় দাঁড়াইবে না। আর যা বলতেছিলাম 300 ফিটে ওই দিন দেখলাম একটা ভিডিওতে এক ভাইয়ের, যে উনি যাইতেছে প্রথম, উনি মাঝখানের লেনে ছিল, মাঝখানের লেন থেকে ট্রাকটা গেছে ডান লেনে, ডান লেন থেকে আইসা বাম লেনে ফুল ওনার চাপাই একদম রাস্তার বাইরে ঢুকাই দিছে। এরকম যদি অবস্থা হয় এক্সপ্রেসওয়েতে, যেখানে গাড়ির মিনিমাম স্পিড থাকে 70, 80, 90, যে যা স্পিড তুলতে পারে, 120, 25, 30 স্পিডে মানুষ গাড়ি চালায় ওখানে। যদিও নিয়ম হয়েছে শুধু 80-তে স্পিড উঠানো, তারপর কিন্তু স্পিড উঠাইতেছে। আর সেখানে যদি আমি যাই গাড়ি চালানো শিখতে, আমি বামে রাইখা দিছি, ডানে একবার দিছি বামে ঢুকাই আর একবার দিছি ডানে ঢুকাইয়া, পাশে যে গাড়িটা আছে সে তো শেষ। এই যেমন কিছুদিন আগে আমার সাথে হয়েছে এক্সপ্রেসওয়েতে, আমার বাইকে বেশ ভালোই স্পিড ছিল, তখন আইসা একটা প্রাইভেট একটুর জন্য মনে হয় লিমন যদি ডাক না দিত তাইলে মনে করেন আমার উড়াই দিত। ও যদি কোনোভাবে একটু ছোঁয়া দিত তাইলে আমি রকেটের মতো উড়ে যেতাম। আমার 100+ ছিল স্পিড, ও ছিল ফুল ডাইন লেনে, আমি ছিলাম ফুল বাম লেনে। ও ফুল ডান থেকে একটা পিক আপে ওভারটেক করার জন্য হঠাৎ করে বামে ঢুকে গেছে, আমি তো বাম লেনে, আর ও ডান লেনে, একদম মাঝখানের লেনে যেটা হাই স্পিডের লেন, ওই লেনে, আমি হচ্ছে বামের স্লো স্পিড লেনে। ও ফুল ডান থেকে বামে আইসা আমার মাইরা দিতে লইছিল। একটুর জন্য বাইসে গেছি, প্রথমে আমি ব্রেক করছি, তারপর আমার ইনস্ট্যান্টলি মাথার মধ্যে ঢুকলো যে আমার তো এখানে ব্রেক করা চলবে না। আমি ব্রেক করে আবার মানে ব্রেক সাইডে আবার থ্রোটল দিছি, থ্রোটল দেওয়ার পর বের হয়ে গেছি। পরে ওরা দাঁড়াইতে বললাম কিন্তু আর দাঁড়াইলো না। আর ওই সময় ক্যামেরা চার্জ ছিল না, ওই জন্য ফুটেজটাও নাই, আপনাদের দেখাইতে পারিনি। অফ রেকর্ড অ্যাক্সিডেন্টটা হইতে লইছিল, আল্লাহ বাঁচাই আনছে ওই দিন। যাই হোক, এখন ওই বনশ্রীর দিকে যাই। ওই জায়গায় প্রায় 5টা পর্যন্ত আজকে থাকতে হবে। অনেকগুলো আছে, আমাদের লিফট আছে, ওই জায়গায় চেক করতে হবে ওইগুলো। আরও বেশ কিছু লোক আসতেছে আমাদের অফিস থেকে, আমার কলিগরা, ওরা যাইবে বাজে, আর একজন আসবে সাইকেলে মেবি।
আর আমি যাইতেছি বাইকে করে। সো সামনের দিকে যাই, তারপর কথা বলি আপনাদের সাথে। এখানের কাজবাজ শেষ করে এখন আবার বনশ্রী থেকে বের হইতেছি। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট। দেখি রাস্তায় জ্যামের অবস্থা কি, জানি না কতটুকু জ্যাম পেতে হবে। এখন অফিস টাইম শেষ তো ভালোই জ্যাম হয়তো পেতে হবে। রাস্তায় বের হয়েছি দেখি জ্যামই দেখতেছি। এই রাস্তায় বের হইলে হর্নের প্যাপও সব জ্যাম, এগুলোর জন্য মানে পুরো বিরক্তকর অবস্থা। মনে চায় যেন ঢাকা ছেড়ে চলে যাই অন্য কোথাও, গ্রামে গিয়ে থাকতে পারলে ভালো হতো। কিন্তু গ্রামে গেলে আবার ভালো লাগে না কিছু, কারণ সব কিছু দূরে দূরে এলোমেলো একটা অবস্থা, সব কিছু হাতের নাগালে পাওয়া যায় না। এখানে যেমন সব কিছু হাতের নাগালে পাওয়া যায়, গ্রামে কিন্তু ওরকম হাতের নাগালে সব কিছু পাওয়া যায় না। এখানে চাইলেই আমি কিছু করতে পারি, কিছু কিনতে পারি, আমার একটা জিনিস প্রয়োজন হলে আমি ইমিডিয়েট ওইটা নিতে পারি, কিন্তু গ্রামে জিনিসটা হয় না। এই জন্য গ্রাম ভালো না। কিন্তু এই যে পলিউশন, এই পলিউশন কিন্তু গ্রামে নাই। গ্রামে হচ্ছে সব কিছু ফ্রেশ, তাজা হাওয়া, অন্যরকম একটা অনুভূতি গ্রামে গেলে। আর ঢাকার শহরের অনুভূতি আবার জ্যামজট, সব কিছু পাই নয়, এটা হচ্ছে ভালো। দুইটারই দুইটা ভালো দিক আছে, শহরের ভালো দিক একটা, গ্রামের ভালো দিক একটা। যাই হোক, সামনে যাই, জ্যামে ঠেলতে ঠেলতে এখন বাসায় চলে যাই। ইফতারের টাইম আর অল্প কিছু বাকি আছে, 5টা বাজে। বনশ্রীর রাস্তায় বেশ ভালোই জ্যাম ছিল। এখন দেখি মেইন রোডে ওইটা কি পরিমাণ জ্যাম আছে। সামনেই এক ভাই সাইকেল দিয়ে ফ্লাইওভার উঠতেছে। আমি যখন সাইকেল রাইড করতাম আমিও উঠতাম মাঝে মধ্যে। এই সাইকেলটা তো আমারটার মতোই কালার। যাই হোক, আমিও মাঝে মধ্যে এরকম ফ্লাইওভারে উঠে যাইতাম, যেমন কুড়িলের ফ্লাইওভারগুলো আমি উঠতাম। তারপরে এই ফ্লাইওভারটা মেবি উঠছি আমি 2-1বার। নিচ দিয়ে যাওয়া যায় কিন্তু, বাট মাঝে মধ্যে উঠতাম, ভালো লাগে আমার কাছে ফ্লাইওভারে উঠতে। সাইকেল নিয়ে উঠতে বেশি ভালো লাগে। এখন যেরকম উঠা যায়, এর থেকে ফ্লাইওভার নিয়েও মানে সাইকেল নিয়ে যখন উঠতাম তখন অন্যরকম একটা আনন্দ কাজ করতো। এই ফ্লাইওভার উঠে গেছেন সাইকেল নিয়ে, মানে অন্যরকম একটা মনের মধ্যে শান্তি কাজ করতো। এখন তো বাইকে অ্যাক্সেলেটার দিলে এমনিতেই উঠা যায়, ওরকম আর মনের মধ্যে শান্তি কাজ করে না। কিন্তু সাইকেল নিয়ে আপনারা যদি কেউ সাইকেল রাইড করেন, সাইকেল নিয়ে উঠবেন মাঝে মাঝে ফ্লাইওভারে, ওঠার পর দেখবেন মনের মধ্যে কত শান্তি লাগে সাইকেল নিয়ে উঠলে। রাস্তা মোটামুটি ফাঁকাই দেখা যাইতেছে। এখান থেকে একটা ফুটওভার ব্রিজ দরকার, কিন্তু দিতেছে না কেন জানি না। এটা যারা সড়কের দায়িত্বে আছে তারাই জানে যে কেন। এক জায়গায় এত ব্যস্ত জায়গা, মানুষ হাতির ঝিল যায় বা অফিস শেষ করে গুলশান থেকে আসে, পুলিশ এলো কই থেকে মাঝখানে। মানে পুলিশ দেখলে কাগজপত্র সব কিছু নিয়ম ঠিক থাকলেও পুলিশ দেখলেই মনে হয় যেন এই বুঝে আমার একটা সিগন্যাল দিল, কাগজটা চাইলো, কি যেন একটা ধরলো যে ভাই এইটা ঠিক নেই, এইটাই হইলো ওই হইলো, একটা ভয় থাকেই। এই যে সকালবেলা শুরু করলাম যে এইটা নিয়ে ভিডিও ওভারলোড, এখন আবার ব্যান্ডার অবস্থা দেখেন, ফোম নিছে কেমনে, যদিও হালকা জিনিস কিন্তু বাট নিচ্ছে কেমনে, কত লোড নিচ্ছে, উনি চালাইতে পারতেছে না, টাইনে টাইনে নিতেছে, এত লোড নিছে। ফোম হইলেও কিন্তু ওয়েট তো আছে একটা নির্দিষ্ট পরিমাণের পর, তো ওয়েট তো হয় একটা, এত ওয়েট নিয়ে কষ্ট করা ঠিক না। এতে নিজেরও সমস্যা, আশেপাশে যারা আছে তাদেরও সমস্যা হয়, কারণ উনি তো এখন ওয়েট নিয়ে টাইনা যাইতেছে। এটা কিন্তু একটা গতির রাস্তা, এখানে সব কিছু গতিতে চলবে, কিন্তু তারা টাইনা নিতেছে। তাদের তো এই রাস্তা আসার কথা না, কিন্তু আসে এবং ওভারলোড নেয়। এই মালগুলো একটা পিক আপে নিত, আরও বেশি করে নিত, তখন তো সমস্যা হইতো না, পিক আপ টান দিয়ে চলে যেত। আর এখানে তো পুরো একটা রিক্সার স্ট্যান্ড বানাই নিছে এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এই সোজা অপোজিটিভে। এখানে একটা মেবি দিবে, ফুটওভার ব্রিজ দেবে, কিন্তু এটা দরকার ছিল হাতির ঝিলের ওই মাথাটাই দরকার ছিল, সেটা না দিয়ে দিতেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এই জায়গায়। এটাও তো দেখতেছি অনেক দিন যাবৎ করতেছে, বাট কাজের অগ্রগতি তো তেমন দেখতেছি না। প্রায় 2-3 মাস যাবৎ এরকমই দেখতেছে। আস্তে আস্তে কয়দিন দেখি নিচে ওই ঢালাই দিল কয়দিন, তারপর দেখলাম অনেক দিন ওরকম পড়ে আছে, এখন আবার দেখি এই পিলার কটা দাঁড়ানো, কবে যে কমপ্লিট হইবে এটা একমাত্র
উপরওয়ালাই জানে। যাই হোক, মোটামুটি জাম আছে, তারপরও চলতেছে আস্তে ধীরে ভালোই। এরকম আস্তে চললেও সমস্যা নেই, কিন্তু যখন একদম দাঁড়াই থাকে লাগে তখন সমস্যাটা হয়ে যায়। হাতির ঝিলের এই কোণায় চলে আসলাম, ওই কোণা থেকে এই কোণা। ওই পাশে সিগন্যাল দিয়ে রাখছে, এই জন্যই আমরা আস্তে ধীরে আগাইতে পারতেছি। এই পাশেটা ছাড়লে আবার আমরা বন্ধ হয়ে থাকতাম। যাক, ছাড়ার আগে আমি চলে আসছি, ভালো হয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসার অলরেডি কাছাকাছি চলে আসছি। এখন আছি লিং রোডের আগে যে কাটাটা আছে বা ইউটার্নটা আছে, ওই জায়গায় সিগন্যালে ছিলাম অনেকক্ষণ। সিগন্যালটা ছাড়ছে, এখন আমি চলে যাব বাসার দিকে। এখান থেকে ইউটার্ন নিয়ে, আর ওই পাশের ইউটার্ন নিব না, এখান থেকে ভিতরে দিয়ে ঢুকে যাব। এখানে যে সার্জেন্টগুলো আছে সবাই ব্যস্ত সময় পার করতেছে, কারণ অফিস টাইমে সবাই বাসায় যাওয়ার তাড়াহুড়া, এই জন্য তারা খুবই ব্যস্ত সবাই। এই রে কোন দিকে যাব? চারদিক থেকে চারজন আইসা চইলে আটকাই দিছে, মাঝখানে এক আপু দাঁড়ায় আছে। এদিকে মানে একজনের পর একজন আছে সুপারম্যান। কি বিপদটা পড়ছি দেখেন, 3 দিক থেকে 3টা বাইক, সামনে একটা সিএনজি, মাঝখানে একটা আপু। কাড়াই গুড়ে এলাম, সামনে আর এক ভাই আইয়া 8টা বাড়াই দিয়ে দৌড়, কাজ হয়ে গেছে। আর এইদিকে বৃষ্টি, মোটামুটি প্রতিদিন তো বৃষ্টি হয়। এই বৃষ্টির মধ্যে সব মানে নদী হয়ে আছে। ছোটোখাটো মাছ চাষ করলে এখানে খারাপ হইতো না, ওই যে টাকি মাছগুলো আছে ওগুলো ছেড়ে দিলে ভালো হইতো। রাস্তায় গাড়ি ঘোড়া চলে লাভ কি? টাকি মাছের চাষ হোক, আমিষের ঘাটতি পূরণ হোক। যাই হোক, আমিষের ঘাটতি পূরণ করি এখন গিয়ে বাসার কাছাকাছি চলে আসছি। আর কথা বলতে ইচ্ছা করতেছে না। এই যে ভ্যানওয়ালা ভাই কই যাইব ঠিক নাই, এই পাশ দিয়ে চলে যাই, এদিক দিয়ে ঢুকবো না। এদিকের রাস্তা অনেক কাদা হয়ে আছে, পানিতে নিচে ডুইবা আছে অনেক জায়গা দিয়ে। এগুলোর ভিতর দিয়ে গেলে জুতা নষ্ট হয়, বাইক নষ্ট হয়। প্রতিদিন পরে জুতা ধোয়া লাগে, একটা এক্সট্রা প্রেশার হয়ে যায়। তার থেকে এই পাশ দিয়ে ঘুরা যায়, সেটাই ভালো। সবাই তাড়াহুড়ো, মানে সবার ভিতরে একটা তাড়াহুড়ো, বাসায় যেতে হবে, ফ্রেশ হইতে হবে, ইফতার করতে হবে। আল্লাহ হাফেজ গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।